সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান। এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে আপনারা যখন সিআরএস স্কোরগুলো কমপ্লিট করেন বা সিআরএস স্কোরের বিভিন্ন সেগমেন্টগুলো কমপ্লিট করেন, অনেকের স্কোর অনেক রকম হয়। তো এখানে বোঝাপড়ার ঘাটতির কারণে অনেক সময় অনেকগুলো পয়েন্ট লস করে ফেলেন, হারিয়ে ফেলেন। তো আজকে মূলত কয়েকটি এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরবো, কীভাবে আপনি সঠিক প্রক্রিয়াতে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্সগুলো শো করে আপনার পয়েন্টটাকে বুস্টিং করতে পারেন, যাতে করে পিআর পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকেন। কারণ এক পয়েন্ট যদি আপনি কম পান স্কোরিংয়ে, তাহলে দেখা যাবে যে আপনার হয়তো একটা বছরে পিআরের সুযোগটা আপনি পেলেন না। কথার কথা ধরুন যে আপনার 470 পর্যন্ত আপনার ড্র হইলো, আপনার স্কোর হলো 469, কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে আপনার অ্যাসেসমেন্টগুলো করতেন বা আপনার এক্সপিরিয়েন্সগুলো শো করতেন, তাহলে হয়তো আপনার পয়েন্ট দাঁড়াতো 480। সেক্ষেত্রে আপনার পিআর পাওয়াটা একদম কনফার্ম হয়ে যেত। এই ধরনের ভুলগুলো অনেকেই করে থাকেন। তো আজকে আমরা একটু আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যারা আছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে, আশা করি আমাদের সাথে থাকবেন। যদি আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে বা যে প্রক্রিয়াতেই হোক না কেন পিআরএস যারা অ্যাপ্লাই করতে চান, ইভেন এটা আপনার পিএনপির জন্য হেল্পফুল হতে পারে। Are you leaving CRS point on the table? Common omissions that are lowering your score. তো বোঝার ভুলের কারণে অনেকেই অনেক পয়েন্ট হারিয়ে থাকেন। তো এইগুলো যাতে না হয়, আপনাদের যাতে পয়েন্টস যেগুলো আপনার প্রাপ্য সেখান থেকে যাতে আপনি কম না পান, সেই কারণেই মূলত আজকের গাইডগুলো। Your comprehensive ranking system CRS score may be higher than you think. তো আপনি যেভাবে চিন্তা করতেছেন আপনার স্কোর তার থেকেও বেশি হতে পারে। অনেক ক্যান্ডিডেট যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে অ্যাপ্লাই করে, তারা কিন্তু এই ফ্যাক্টরগুলো না বোঝার কারণে এই সিআরএস পয়েন্টগুলো লস করে থাকে, যার কারণে অনেকে সুযোগ হাতছাড়া হয়। Considering additional factor around work experience or having a joint application with a spouse when calculating your CRS score can yield significant gains to your express entry profile, and in turn aid your competitiveness for an invitation to apply in the candidate pool. তো এবার আমরা একটু বিষয়গুলো নিয়ে খোলাসা করি। Not counting work done while a full-time student and other forms of foreign work. কিছু বিষয় এখানে খোলাসা করি। It should be made clear, work done in Canada while you are a full-time student does not count towards your express entry eligibility nor for your CRC score. এখানে একটা বিষয়, সেটা হলো যে আপনি যখন আপনি যখন কানাডাতে অবস্থান করতেছেন স্টুডেন্ট হিসেবে, সেই সময়ে আপনি ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে আপনি যদি কোনো জব করেন, সেটাকে এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট ক্যালকুলেশনের জন্য বিবেচনা করা হয় না। তো সেই সময়ে ফুল টাইম জব, পার্ট টাইম জব, এগুলো কোনো কিছু কাউন্টিংয়ে আসে না। তো এখানে এই বিষয় থেকে আপনি পয়েন্ট পেতে পারবেন না। কিন্তু আপনি দেখা গেলো যে এই কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি দিনে অ্যাপ্লাইয়ের আগে হয়তো পড়াশোনা করতে এসেছেন, তার আগে আপনার দেশে আপনি পড়াশোনা করেছেন, তার আগে আপনি আপনার দেশে জব করেছেন, সেগুলোকে কিন্তু পয়েন্ট হিসেবে ক্যালকুলেশন করা হবে, সেগুলোকে কিন্তু ধরা হবে। However, work completed outside of Canada while you are a full-time student abroad can count toward your CRC score as foreign work experience and can greatly help increase your ranking in the CRS pool, depending on how much time this work experience amounts to. এখন দেখা গেল যে আপনি ঢাকা শহরে, যেটা আমরা দেখেছি যে ঢাকা শহরে ঢাকা কলেজে যারা পড়ে, তিতুমির কলেজে যারা পড়ে বা ইডেন মহিলা কলেজে যারা পড়ে, অনেক ভাই বোনেরা তাদের ব্যাচেলর ডিগ্রি চলাকালীন সময়ে অনেকে ফুল টাইম জব করেন। তো এটা করার ফলে কি হয় যে তাদের থাকা খাওয়া খরচগুলো তারা বাড়ি থেকে নিতে হয় না, নিজেদের টাকায় তারা নিজেরা চলতে পারেন। তো এখানে যেটা বলা হচ্ছে, কানাডাতে আপনি ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে সেই সময়ের জব এক্সপিরিয়েন্সটাকে এখানে আপনার সিআরএস পয়েন্টের জন্য ক্যালকুলেট করা হবে না। কিন্তু দেখা গেলো যে আপনি কানাডাতে পড়ার আগে হয়তো আপনার দেশে কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেখানে যদি সেই সময় আপনি পার্ট টাইম জব করেন, সেই পার্ট টাইম জবগুলোকে তারা ক্যালকুলেশনে নিবে। সেটাই এখানে বোঝাচ্ছে যে আপনি আউটসাইড কানাডাতে আপনি যখন ফুল টাইম স্টুডেন্ট ছিলেন, তখনকার যে আপনার পাশাপাশি যে জব এক্সপিরিয়েন্স, সেগুলোকেই দেখা গেলো যে আপনি হয়তো পার্ট টাইম জব করেছেন, 2 বছর পার্ট টাইম জব করলে তো এখানে ইকুইভ্যালেন্ট 1 বছরের জবের অভিজ্ঞতা। তো এগুলোকে সমষ্টিক করলে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্সের যে পয়েন্টগুলো সেগুলো বৃদ্ধি পাবে। Note that work done from inside Canada remotely
For a foreign company or client may also be considered foreign work experience. এখানে আর একটা মজার বিষয় সেটা দেখুন আপনি যখন কানাডার ফুল টাইম স্টুডেন্ট তখন কানাডার কোনো এমপ্লয়ের অধীনে কাজ করলে সেগুলোকে ক্যালকুলেশন করা হবে না, কিন্তু কানাডাতে ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে আপনি যদি আউট অফ কানাডার পৃথিবীর যে কোনো কান্ট্রির কোনো কাজে যুক্ত থাকেন, আমি এক্সাম্পল হিসেবেই বলি, ইন্ডিয়ার একজন ভদ্রলোক তিনি একসাথে দুইটা অভিজ্ঞতা দেখিয়েছেন। কিভাবে? তিনি হচ্ছে আইটি রিলেটেড কাজ করতেন, তো তিনি কানাডাতে যখন ফুল টাইম জব করতেন, পাশাপাশি ইন্ডিয়াতে একটা আইটি ফার্মে তিনি কনসালটেন্ট হিসেবে ছিলেন। তো এর ফলে কী হলো, দেখা গেলো যে 2025 সালে তিনি ইন্ডিয়াতেও কাজ করতেছেন অ্যাডভাইজার হিসেবে, আবার কানাডাতে ফুল টাইম কাজ করতেছেন। তখন সে কী করলো, কানাডিয়ান এক্সপিরিয়েন্স দেখালো এক বছর, পাশাপাশি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখালো আরও 1 বছর। কী কারণে? সে যদি ফরেন, ওখানে তার রিক্রুটমেন্ট ছিল, অনলাইনে সে কনসাল্টিংগুলো বা তার যেহেতু সে আইটি বেস কাজ করে। তো এই বিষয়টা আমি খোলাসা করলাম কী জন্য, যে আপনি যখন কানাডাতে ফুল টাইম স্টুডেন্ট থাকতেছেন তখন কানাডার এক্সপিরিয়েন্স তার কাউন্ট করবে না, কিন্তু আউট অফ কানাডাতে আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে কনসাল্টিং, এগুলোর একটি সামষ্টিক আপনি জবের অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে পারেন, এবং সেগুলো কিন্তু আপনাকে কানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে না, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে সেটা আপনার পয়েন্টটাকে অ্যাড করবে। তো এই বিষয়গুলো আপনারা আগেই জানতেন কি না, আমি নিজেই জানতাম না অনেক কিছু, এই টপিকগুলো স্টাডি করে এই বিষয়গুলো ক্লিয়ার হলাম। তো আমার মনে হয় এগুলো আপনাদের জানিয়ে রাখা ভালো, কারণ এখানে আপনার এক পয়েন্টও আপনাদেরকে হেল্প করে, সেটা আমি বলছি আপনাদেরকে শুরুতেই। এভাবে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো গ্যাদার করতে পারলে আপনাদের ব্যাপক হেল্প হবে। ইনফ্যাক্ট ম্যানি ফর্মস অফ ওয়ার্ক মে বি কনসিডার্ড ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডার এক্সপ্রেস এন্ট্রি, ইনক্লুডিং পার্ট টাইম ওয়ার্ক অ্যাক্রুড অ্যাব্রোড। তো বিদেশে যে কাজগুলো আপনি স্টুডেন্ট থাকাকালে, কানাডাতে স্টুডেন্ট থাকাকালে করতেছেন, পার্ট টাইম করলে সেটাও এখানে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আসবে, ফুল টাইম করলে সেগুলো আসবে। তো এইগুলো কীভাবে দেখাবেন? দেখুন, ওয়ার্কিং ইন কানাডা ফর এ কানাডিয়ান এমপ্লয়ার, কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে ভালো করে টেবিলে খেয়াল করুন, যখন আপনি ইনসাইড কানাডাতে থাকবেন, কানাডাতে কোনো কাজ এমপ্লয়ের অধীনে কাজ করলে, স্টাডি চলাকালীন সময় করলে সেটাকে ক্যালকুলেশন করা হবে না। স্টাডি চলাকালীন স্টুডেন্টশিপ শেষ হলে আপনি যখন ওপেন ওয়ার্ক পারমিট পাবেন, তখন কানাডিয়ান এমপ্লয়ের অধীনে কাজ করলে তখন সেটাকে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে। তারপরে হচ্ছে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তখন কিন্তু আবার চলবে না। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে চলবে না বলতে আপনার এটাকে আপনি যেহেতু ওখানে ফুল টাইম থাকতেছেন, সরাসরি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, সুতরাং এটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তো আপনি তো অ্যাব্রোড আর ফিজিক্যালি থাকতেছেন না। তবে আপনি যদি ফ্রিল্যান্সিং ওয়েতে করেন তাহলে সেটা ক্যালকুলেশন করা যাবে। এরকম একটা ঘটনা আমরা দেখেছি আগে। ওয়ার্কিং অন ভ্যাকেশন আউটসাইড কানাডা হোয়াইল স্টিল এমপ্লয়েড বাই এ কানাডিয়ান কোম্পানি, অর্থাৎ দেখা গেলো যে ভ্যাকেশনের মধ্যে আপনি আসেন, হয়তো আউট অফ কানাডাতে আসেন, কিন্তু কানাডিয়ান কোনো এমপ্লয়ের অধীনে আপনি এমপ্লয়েড, সেই সময় আপনি রিমোটলি আপনি বাংলাদেশ থেকে হয়তো তাদেরকে কাজ করলেন, এটাকেও তারা ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করতেছে। ওয়ার্কিং আউটসাইড কানাডা ফর এনি ফরেন কোম্পানি, তো আউট অফ কানাডা থেকে আউট অফ কানাডার কোনো প্রতিষ্ঠানে কাজ করলে সেটিকে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না, সেটাকে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে। ওয়ার্কিং ইনসাইড কানাডা রিমোটলি ফর এ ফরেন কোম্পানি অর ক্লায়েন্ট, তো আপনি ইনসাইড কানাডা থেকে ওই যেটা বললাম যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যদি করেন তাহলে এটাকে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না, করা হবে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে। এরপর একটা হচ্ছে ওয়ার্কিং রিমোটলি ফ্রম আউটসাইড কানাডা ফর এ কানাডিয়ান কোম্পানি, এটাকেও ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে। এই হলো অবস্থা। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডার দিস কন্ডিশনস ক্যান ইভেন বি ইউজ টু মিট দি মিনিমাম রিকোয়ারমেন্টস অফ দি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। তো এবার আমরা আপনাদেরকে কয়েকটা ঘটনা দেখাবো প্র্যাকটিক্যালি যে কী ধরনের প্রভাবগুলো পড়ে। আহমদ নামে একজন ব্যক্তি, যার বয়স হচ্ছে 28 বছর, তিনি হচ্ছে মিশর বা ইজিপ্ট থেকে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট হিসেবে কানাডাতে আসেন। তো তিনি এখানে 5 বছরের বিজনেস ডিগ্রি কমপ্লিট করেন। এরপরে তিনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়ে এখানে কাজ শুরু করেন। তার হচ্ছে ইংলিশে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 9, CLB 9। তিনি আনমেরিড। তো তিনি কানাডাতে 1 বছর জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। এরপর তিনি এক্সপ্রেস এন্ট্রিতে নামলেন, প্রোফাইল করলেন। তো কানাডাতে আসার আগে তিনি যেটা করেছিলেন যে 3 বছরে একটি সার্টিফিকেট প্রোগ্রাম করেছিলেন বিজনেস ক্যাটাগরিতে ইজিপ্টে। তারপরে তার যখন স্কুল চলতেছিল তখন তিনি পাশাপাশি একটি ফুল টাইম জব করেছেন জুনিয়র মার্কেটিং কোঅর্ডিনেটর হিসেবে, বিশেষ করে সামার ব্রেকে। তো পরবর্তীতে দেখা গেল যে সে যখন কানাডাতে আসবে তখন এটি আবার সে ক্লোজ করেছিল। তো এখানে তার 4 মাসে একটা জব এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। এরপরে কি ঘটলো, ওভার দোজ 3 ইয়ার্স হি হ্যাজ অ্যাকুমুলেটেড মোর দেন এ ইয়ার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো পরবর্তীতে সময়ে আরও সে ফরেন মানে আউট অফ কানাডাতে কাজ করে এবং তার এই কাজগুলো অ্যাকুমুলেট হয়। এরপর কি ঘটলো,
Ahmed is initially unaware he can count his Egyptian work experience toward his CRC score, and so he first create his profile with only 1 year Canadian work experience. তো সে যখন কানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে প্রোফাইল ক্রিয়েট করলো, সে ভাবলো যে সে যখন ইজিপ্টে ছিল তখন তো সেই স্টুডেন্ট থাকাকালে কাজ করেছে, সেজন্য সেটাকে পাত্তা দিল না। তো তিনি কি করলেন, তো তার পয়েন্টগুলো যখন ক্যালকুলেশন করলো তখন আসে সেটা 482। পরবর্তী সময়ে সে যখন অ্যাডভাইস পেল যে তার দেশে সে যে সময়গুলো ছিল, যে কাজগুলো করেছে সেগুলো দেখানো যাবে, তখন সে সেগুলোকে দেখালো। তারপরে কী ঘটলো দেখেন, হাউএভার আফটার হিয়ারিং ফ্রম এ ফ্রেন্ড দ্যাট হি ক্যান ইনফ্যাক্ট count the work experience that he accrued outside of Canada, he being a full-time student toward his CRC score, Ahmed re-input his information and sees drastic change to his CRS, which has now jumped to 520 points. তো দেখুন, সে জাস্ট তার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ইজিপ্ট স্টেজ তার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল তার পড়াশোনা চলাকালীন, সেগুলোকে যখন সে এখানে কাউন্টে আনলো তখন তার স্কোর এখানে বেড়ে গিয়ে হলো 520। By reconsidering his foreign work experience, Ahmed has gained 38 additional CRS points, a huge jump that brings him much too closer to ITA eligibility in future Canadian work experience draw. তো দেখুন, সে সিইসি ড্রতেই কোয়ালিফাই করতেছে, সেক্ষেত্রে তার পয়েন্ট কিন্তু অনেক বেড়ে গেল, সে এলিজিবল হয়ে গেল। নট কনসিডারিং নন কন্টিনিউয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আর একটা ফ্যাক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলি। অ্যানাদার কি ফ্যাক্টর দ্যাট এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস ক্যান মিস ইজ নট কাউন্টিং নন কন্টিনিউয়াস work within their work experience. If you have enough work experience, this separate period of work within the eligibility period can add up to a big increase in CRS score. আপনাদেরকে একটা কথা বলে রাখি, এক্সপ্রেস এন্ট্রিতে নিয়ম হলো লাস্ট 10 ইয়ার্সের মধ্যে ছোটোখাটো যা আছে সব কিছু মিলে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে পারবেন। কিন্তু দেখা গেলো যে আপনি একটা জায়গায় হয়তো 4 মাস কাজ করেছেন, আর একটা জায়গায় 6 মাস, আর একটা জায়গায় 3 মাস, এগুলো কিন্তু আপনি কাউন্টই করতেছেন না। এগুলোর ফলে কিন্তু আপনার অনেক পয়েন্ট আপনার কমে যাচ্ছে। সেগুলো যদি কাউন্ট করেন সেখান থেকে আপনার কিন্তু অনেক বোনাস পয়েন্ট বেড়ে যাবে। এই ধরনের আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। লিনা নামের 29 বছর বয়সী একজন ব্রাজিলিয়ান সিটিজেন, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন কম্পিউটার সায়েন্সে। তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছিল CLB 9। একটা বিষয় খেয়াল করে দেখুন, সবার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো, CLB 9 আগের জন্য ছিল CLB 9। সেও কিন্তু আনম্যারিড ছিল। তারপরে কি হলো, তার কিন্তু কানাডার কোনো এডুকেশন, তার মাস্টার্স ডিগ্রিটা কিন্তু সে ব্রাজিলেই কমপ্লিট করেছে। তো কানাডাতে তার কোনো এডুকেশন ছিল না, এবং কানাডাতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও ছিল না, এবং তার কোনো PNP নমিনেশনও ছিল না। তো এরপরে কি ঘটলো, তার হচ্ছে 21 মাস কন্টিনিউয়াস ফুল টাইম ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কোম্পানি এতে তিনি এই কাজটা করেছেন, which on its own is enough to qualify for her for the FSWP because it comfortably exceeds the 1 year continuous requirement. তো এরপরে কি হলো, সে এই কোম্পানিতে জব করেছে 21 মাস। In addition, she has also worked 8 months full time at a company B and 7 months full time at company C in a similar software engineer roles, though those jobs were separate by gaps of unemployment and are not ওয়ান কন্টিনিউয়াস স্ট্রেস। তো আগের জবগুলো একটাতে ছিল 8 মাস, একটা ছিল 7 মাস, যেহেতু 1 বছর হয়নি সে এটাকে পাত্তা দেয়নি, এটাকে কাউন্ট করে নাই। তো শুরুতে সে কী করলো, FSWPতে সে 21 মাসের এক্সপিরিয়েন্স দিয়ে তার প্রোফাইলটা কমপ্লিট করলো, সেখানে তার পয়েন্ট স্কোরিং হলো 444। পরবর্তীতে সে যখন একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বললো, তখন তার যে আগের যে 7 মাস এবং 8 মাসের এক্সপিরিয়েন্স ছিল, এই দুটোই কাউন্ট করে দেখা গেলো যে তার 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়ার কারণে সে তার CLB 9 থাকার কারণে সে আবার অনেকগুলো বোনাস পয়েন্ট পেল। এর ফলে তার CRS স্কোর বেড়ে গেল 469-এ। এই হলো অবস্থা। এখানে সে 25 পয়েন্ট বোনাস পয়েন্ট পেল। নট চেকিং হু দি বেটার প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট ইজ, আর একটা ঘটনা ঘটে। ইফ ইউ আর ক্যান্ডিডেট ইন দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম উইথ ইউর স্পাউস who must be declared under Canadian immigration regulations, even if they are not accompanying you, it is worth seeing who the more competitive primary candidate with the CRCs. মাঝে মাঝে আমাদেরকে এরকম ফোন দেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মাস্টার্স করা, দুজনেই কোয়ালিফাইড, দুজনের জব এক্সপিরিয়েন্স আছে, হয়তো হাজব্যান্ডের বয়স একটু বেশি, ওয়াইফের বেশ এজ কম, কিন্তু ওয়াইফ হয়তো পরবর্তীতে সময় পড়াশোনার জব হয়তো করেন নাই, ঘরে গৃহিণীর কাজ করতেছেন। তো হাজব্যান্ড অনেক স্ট্রেসের মধ্যে থাকেন, অনেক হার্ডওয়ার্ক করতেছেন, আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারতেছেন না, বা নিলেও খুব বেশি ভালো হচ্ছে না।
তো তারা মনে করতেছেন যে হাজব্যান্ডকেই প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হতে হবে। এই জায়গাতে একটা মিসকনসেপশন আছে, সেটা হলো যে দুজনেই আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দেন, দুজনের যারটা ভালো হয় দুজনেই আপনার আলাদা আলাদা করে প্রোফাইল করতে পারেন, করে যেটা দিয়ে আপনি আগে পাবেন ড্র সুযোগ সেটা দিয়ে আপনি আগে আগাবেন। ইভেন গৃহিণীর কথা বললাম তা না, দুজনে আলাদা প্রফেশন হতে পারে, তো যার প্রফেশনটাতে যেভাবে হেল্পফুল হয় সেভাবে আপনারা এখানে করতে পারেন। এখানে একটা উদাহরণ আমরা দিই আপনাদেরকে। Shahid is a 34-year-old civil engineer from Pakistan. He has a 3-year bachelor degree in civil engineer, strong English at about CLB 9 in all abilities, and is married to Laila, who is 29 and work as a data analyst. তাহলে হাজবেন্ড হচ্ছে এখানে পেলেন আপনি, সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আর ওয়াইফ হচ্ছে ডাটা অ্যানালিস্ট। তো এরপরে কী হলো তাদের জার্নি। লাইলা হোল্ড মাস্টার্স ডিগ্রি ইন ডাটা সায়েন্স অ্যান্ড অলসো টেস্ট অ্যাবাউট CLB 9 in English. They have no Canadian education, no Canadian work experience, no French proficiency, no siblings in Canada, and neither has a provincial nomination. একদম কানাডার সাথে কোনো সম্পর্কই নাই, জাস্ট তাদের ল্যাঙ্গুয়েজ টেস্টটা ভালো, এরপর তারা নেমেছে। এরপর কী ঘটলো দেখুন। ওভার দি পাস্ট ডিকেড শহীদ হ্যাজ accumulated more than 3 years of continuous full-time foreign work experience as a civil engineer, while Laila has just over the years of full-time foreign work experience as a data analyst. Because Shahid has been in workplace longer and has a more classic professional profile, the couple initially assumes he should be the principal applicant under express entry. তো শহীদকে প্রথমে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট করা হলো, যেহেতু তার জব এক্সপিরিয়েন্স বেশি, ইঞ্জিনিয়ারিং সাইটে রয়েছে। দি ক্রিয়েট দেয়ার প্রোফাইল উইথ শহীদ অ্যাজ এ প্রাইমারি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড লাইল অ্যাজ এ অ্যাকম্পানিং স্পাউস। তো তারপরে কী হলো, বেসড অন CRS অফিসিয়াল CRS গ্রিড ক্যান্ডিডেটস উইথ স্পাউস শহীদ অ্যাজ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট গেট এস্টিমেটেড CRS স্কোর 408। তো দেখুন এখানে তার পয়েন্ট আসলো 408। স্কোরিং ফ্যাক্টরগুলো দেখুন, কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে পেয়েছে 303, স্পাউস ফ্যাক্টরে 30, তারপরে স্কিল ট্রান্সফারেবিলিটিতে 75, অ্যাডিশনাল পয়েন্ট পায় নাই। সব মিলে তাদের স্কোর হলো 408। After reading more about express entry, they realize that they are free to choose either spouse as the principal applicant. তো তারা বুঝলো যে হ্যাঁ যে কোনো একজন এখানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হতে পারে। পরবর্তীতে কী হলো, ঘটনা উল্টে দিয়ে গেল, and that age education are heavily weighted for principal applicant under the CRS. They switch their profile so that Laila become the principal applicant and Shohid is the accompanying spouse. এবার ওয়াইফকে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বানানো হলো। এক্ষেত্রে কী ঘটনা ঘটলো দেখুন। By switching the principal applicant from Shahid to Laila, their CRS score jumped from 408 to 470, 408 থেকে জাম্প করে এটা 470 চলে গেল। তার 62 অ্যাডিশনাল পয়েন্ট পেলো। এখানে দেখুন কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হিসেবে তার ওয়াইফ পেলো 342, স্পাউস ফ্যাক্টরে 28, স্কিল ট্রান্সফারেবিলিটি 100 পেলো। তো টোটাল CRS স্কোর দাঁড়ালো 470। It should be noted that changing the principal applicant can also have wider-ranging implications for a couple's ITS chances. For example, based on the work experience of language ability of the new primary candidate, a couple may qualify for category-based selection draw. While this does not bring the couple's CRS score up in absolute terms, CBS draw typically feature much lower CRS score, meaning that a couple profile may receive an ITA without needing to see a huge gain in their CRS score. তো যাই হোক, আজকের আলোচনাতে আপনাদেরকে 3টি উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে অনেকগুলো বিষয় না জানার কারণে অনেকেই CRS স্কোর কম হয়ে যাচ্ছে অনেকের। আর একটা বিষয় সেটা হলো যে আপনারা আউট অফ কানাডা থেকে যারা চেষ্টা করতেছেন বা আপনি দেখলেন 3টি কেসে কিন্তু 3জনেরই কিন্তু CLB 9 অর্থাৎ লিসেনিং 8, বাকি 3টেতে 7। অর্থাৎ স্টাডি পারমিটের জন্য যে ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট হয় পিআরের জন্য কিন্তু হাই লেভেলে লাগে। সবগুলো ব্যান্ডে 6 করে পেলে কিন্তু প্রোফাইল করা যাবে, কিন্তু চান্স কিন্তু পাওয়াটা অনেক টাফ। এই জন্যই চেষ্টা করতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, IELTS যেটাই হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ভালো মানের স্কোর করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ভালো করার বা এখানে সুযোগ পাওয়ার পসিবিলিটি খুব কম। তো আজকের আলোচনাটি বেশ লম্বা হলো যদিও, তো তারপরে এখান থেকে অনেকের জন্য শিক্ষণীয় আছে যারা কানাডা থেকে বা কানাডার বাইরে থেকে আজকের আলোচনাটি শুনলেন। আশা করছি এই বিষয়গুলোতে সতর্ক হবেন যাতে করে কোনোভাবে আপনার পয়েন্টটা লস না হয়। আরেকটি পরামর্শ সেটা হলো যে এই ধরনের প্রফেশনাল সার্ভিসের জন্য আপনারা চেষ্টা করবেন কোনো একজন RCIC কনসালটেন্টের সাথে কথা বলার, তাহলে দেখবেন যে তারা আপনার খুঁটিনাটি কোন কোন বিষয়ে আপনার পয়েন্ট আসতে পারে এই বিষয়গুলো ভালো করে আপনার এখানে এক্সপ্লেন করে দিবে। আপনি নিজে হয়তো এই বিষয়গুলো বুঝবেন না, সুতরাং কষ্ট করে হলেও এই সুযোগগুলো নেবেন, এক্সপিরিয়েন্সড RCIC মেম্বারদের সহযোগিতা নেবেন। আপনাদের সবার জন্যে শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।